হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো বেশ কয়েকদিন ধরে কিছু স্ন্যাক্স বানানোর আইডিয়া মাথায় ঘুরছিল। তো কি করব ভাবতে না পেরে আজকে সব বানিয়ে ফেললাম। প্রথমে ভাবলাম কয়েকটা চিকেন ললিপপ বানাবো। তো সেজন্য কয়েকটা চিকেনের উইংস নিয়ে নিলাম। এই উইংসগুলো ভিজিয়েছিল বাসায়, যেহেতু মেসে থাকি আর মেসে এগুলো রান্না হয় না, এগুলো আলাদা করে রেখে দেওয়া হয়। তো সেখান থেকে কয়েকটা বের করে নিলাম। তো বের করার পর একটু প্রসেসিং করলাম। প্রসেসিং করতে একটু কষ্ট হচ্ছিল, যেহেতু উইংসের এটা নিচের পার্ট, মানে দুইটা হাড্ডি যেটা থাকে। তো এটা পরিষ্কার করতে একটু ঝামেলা। তো অনেক কষ্ট করে সবগুলোকে আস্তে আস্তে করে একটু সময় লাগলো, কিন্তু তাও খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এগুলোকে পরিষ্কার করার পরে একটু ললিপপের শেপে নিয়ে আসলাম আর কি। তো তারপরে এগুলো খুব সুন্দরভাবে আস্তে আস্তে ধুয়ে ফেললাম, যেহেতু মাংস থেকে হাড্ডি আলাদা করা হয়েছে, তো অনেকটা রক্ত বা ময়লা লেগে আছে এর মধ্যে। তো খুব সুন্দরভাবে এটাকে একটু সময় নিয়ে ধুয়ে ফেললাম। তো এবার এটাকে ধোয়ার পরে খুব সুন্দরভাবে এটাকে প্লেটে সাজিয়ে নিলাম একটা একটা করে, যাতে এগুলোকে ম্যারিনেট করতে সুবিধা হয়। এই চিকেন ললিপপটা কতটা পারফেক্ট হবে সেটা বুঝতে পারছি না, এখন একটু কনফিউশন ছিল, কারণ আমি যতবার এগুলো ধুচ্ছিলাম ততবারই যে প্যাঁচগুলো দিয়ে রেখেছিলাম সেগুলো সব খুলে খুলে যাচ্ছিলো। তো চিন্তা করলাম এগুলো আসলে পারফেক্ট হয় কি, বা যখন ভাজবো তখন এগুলা খুলে খুলে যায় কিনা কি তেলের মধ্যে। তো যাই হোক, প্রস্তুতি যখন নিয়ে ফেলেছি তখন এটা শুরু করতেই হবে। তো এগুলো ম্যারিনেট করার জন্য কয়েকটা মশলা নিয়ে নিলাম। তো মশলার মধ্যে প্রথমেই টক দই নিলাম। তো টক দইটা অনেক দিন আমি বাসায় নিয়ে এসেছিলাম, তো এগুলো খাওয়া হয় না। তো যেহেতু টক দই দিলে কোনো সমস্যা নেই, এতে টেস্ট আরও বাড়বে, তো এই জন্য টক দই দিয়ে দিলাম। তো টক দই দেওয়ার পরে কিছুটা হলুদ দিয়ে দিলাম, কিছুটা হলুদের পরে কিছুটা মরিচ দিয়ে দিলাম, কিছুটা ধনিয়া গুঁড়া বা জিরা গুঁড়া দিয়ে দিলাম। মানে মাংস রান্না করতে যতগুলো মশলা লাগে সবই দিয়ে দিলাম আর কি। তো লাস্টে অনেকটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলে একটা সুন্দর ফ্লেভার আসে, যেটা আমার খুবই ভালো লাগে। তো সব মশলা দেওয়ার পরে আদা রসুনের কথা ভুলে গেছিলাম, তো আদা রসুন বাটাও একটু দিয়ে দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পরে মশলাগুলোকে আগে খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম। মশলাগুলো খুব সুন্দরভাবে মাখানোর পরে একটা একটা করে চিকেন ললিপপগুলোর পিস নিয়ে মশলার সাথে মাখিয়ে নিলাম। খুব সুন্দরভাবে নরম হাতে মাখালাম, কারণ আমি যে পেঁয়াজগুলো দিয়ে রেখেছিলাম সেগুলো অলরেডি খুলে যাচ্ছিলো। তো এভাবে কিছুক্ষণ মাখানোর পরে কিছুক্ষণ রেখে দিলাম, যাতে মশলার ফ্লেভারটা মাংসের ভিতরে ঢুকে যায়। তো এটা কিছুক্ষণ সাইড করার পরে আরও কয়েকটা মুরগির পিস নিয়ে নিলাম, কারণ আরও কয়েকটা স্ন্যাক্স আমি একসাথে বানাবো। এই জন্য বেশ কিছু হাড্ডি ছাড়া যে মাংসটা থাকে সেটা আমি নিয়ে নিলাম। তো যেহেতু ফ্রিজে ছিল এই জন্য কিছুক্ষণ এটাকে পানিতে ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখার পর যখন একটু নরম হয়ে গেছে তখন এটাকে আমি প্লেটে নিয়ে নিলাম। তো প্লেটে নেওয়ার পরে এটাকে একটু প্রসেসিং করা বাকি, তো সেজন্য আমি আমার যে অস্ত্রপাতি সেগুলো নিয়ে নিলাম আর কি। তো নেওয়ার পরে খুব সুন্দরভাবে এগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিলাম। ছোটো ছোটো টুকরো করার পরে এগুলোকে আবার বেশ কয়েকবার ধুয়ে নিলাম। এখান থেকে কয়েক পিস মাংস আমি আলাদা করে তুলে রেখেছিলাম, ওটা দিয়ে আরেকটা রেসিপি আমি বানাবো। তো এই মাংসগুলোর মধ্যে আমি আগে যে মশলাগুলো দিয়েছিলাম ঠিক সেম মশলাগুলোই আবার এখানেও অ্যাড করব। তো প্রথমে যেমন টক দই, হলুদ, মরিচ, জিরা সবই ছিল মাংসের মশলা যেমন লাগে, তো সবগুলো এখানে আমি অ্যাড করেছি। তো সে সবগুলো অ্যাড করার পরে খুব সুন্দরভাবে এগুলোকে মাখিয়ে নিয়েছি। তো এক্সট্রা এখানে অ্যাড করলাম গোলমরিচ, কারণ সাইডে দেখলাম কিছু গোলমরিচ আছে। তো দিয়ে দিলাম গোলমরিচগুলোও কিছু, যাতে টেস্ট আরও ভালো হয়। মশলা বেশি দিলে সমস্যা কি, মশলা বেশি দিলে আরও টেস্ট বাড়বে। তো এখানে আমি কিছু মরিচের গুঁড়া একটু বেশি পরিমাণে দিলাম, কারণ এটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। তারপরে লাস্টে যে আদা রসুনের পেস্ট আমি আবার ভুলে গেছিলাম এটাতে দিতে, তো এটাতে আবার দিয়ে দিলাম। তো সবগুলো একসাথে দেওয়ার পরে সরিষার তেলও দিতে ভুলে গিয়েছিলাম, তো লাস্টে ওটাও অ্যাড করে দিলাম। সরিষার তেলের পরিমাণটাও এখানে একটু বেশি করে দিলাম, যাতে সরিষার তেলের যে ফ্লেভারটা আছে ওটা খুব সুন্দরভাবে ভিতরে ছড়িয়ে যায়। তো এভাবে সব মশলাগুলো একসাথে মাখানোর পরে হাত দিয়ে খুব সুন্দরভাবে মাংসটার সাথে মিশিয়ে নিলাম। তো মেশানোর পরে কিছুক্ষণের জন্য এটাকেও ম্যারিনেশনের জন্য রেখে দিলাম। এখন চিকেন ললিপপ বানানোর জন্য কিছুটা ব্রেড ক্রাম্পস লাগবে, তো মেসে এগুলো তো পাওয়া যাবে না। তো যে মেসে যা আছে তাই দিয়ে কাজ চালাতে হবে এখন, কারণ খেতে ইচ্ছে হয়েছে, তো এত বিলাসিতা এখন করা যাবে না। তো এই জন্য কয়েক প্রকার আমি বিস্কিট নিয়ে নিলাম। তো এবার বিস্কিটগুলোকে গুঁড়া করতে হবে। তো গুঁড়া করার জন্য রুটি বানানো যে ফিরি থাকে, এটাকে আমাদের গ্রামের ভাষায় ফিরি বলে, তো আপনারা কে কী বলেন আমাকে জানাবেন। তো এটার উপরে বিস্কিটগুলো নিয়ে আস্তে আস্তে সবগুলোকে গুঁড়া করে নেব। তো প্রথমে ড্রাই কেকটা ছিল, একটু ড্রাই কেকটা নিয়ে নিলাম। তো ড্রাই কেকটা খুব সুন্দরভাবে আস্তে আস্তে গুঁড়া করে নিলাম। যেহেতু ফিরির বেলুন দিয়ে হচ্ছিল না, তো এই জন্য আমি আস্তে আস্তে যে মশলা বাটার যে পাটাতে থাকে, মানে যে শক্ত যে জিনিসটা থাকে সেটা দিয়ে আর কি গুঁড়া করে নিলাম। তো বিস্কিটগুলো গুঁড়া করার পরে একটু মিষ্টি মিষ্টি বা এর স্মেলটা আমার একটু ভালো লাগছিল না। মনে হচ্ছিল যদি এটাকে আমি চিকেন ললিপপের সাথে মিশাই দিই তাহলে এর চিকেন ললিপপের টেস্টটা একদম শেষ হয়ে যাবে। তো এই জন্য আমি এটাকে সাইড করে রেখে দিলাম। পরে ভাবলাম যে মুড়ি তো আছে বাসায়, তো মুড়ি দিয়েও ট্রাই করা যাক। তো মুড়ি নিলাম, মুড়ি নেওয়ার পরে আবার এটাকে একটু গুঁড়া করার চেষ্টা করলাম। তো এর উপরে কিছুটা পলিথিন দিলাম, যাতে মুড়ি যে পলিথিনের মধ্যে আছে এটা ফেটে যেতে বাইরে বের হয়ে গেলেও ছড়িয়ে না যায় চারিদিকে। এখানে এভাবে এটা হচ্ছিল না, এই জন্য যে মশলা বাটার যে পাটাটা থাকে তার উপরে নিয়ে নিলাম মুড়িগুলা। তারপর একটু সময় নিয়ে আস্তে আস্তে মুড়িগুলোকে চাপ দিতে দিতে খুব সুন্দরভাবে গুঁড়া করে নিলাম। তো লাস্টে ফাইনালি রেডি হয়ে গেল আমার যে ব্রেড ক্রাম্পস। তো এখন এগুলো দিয়ে চিকেন ললিপপ বানাতে হবে। তো চিকেন ললিপপ বানানোর জন্য আরও একটা ইনগ্রিডিয়েন্টস লাগবে, সেটা হচ্ছে আটার গুঁড়া। আটার গুঁড়া বলতে আটা কিছুটা পরিমাণ পানি দিয়ে আমি এটাকে একটা ছোট্ট পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি।
এর কারণ হলো উইংসগুলো ব্রেড ক্রাম্বসের সাথে যাতে লেগে থাকে। তো এজন্য খুব সুন্দরভাবে পাতলা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। অনেকটা সময় নিয়ে নেড়ে, নেড়ে একদম পাতলা হতে হবে, বেশি ঘন হওয়া যাবে না। এই জিনিসটা বানাতে আমার একটু টাইমই লাগলো, কারণ যদি বেশি ঘন হয় তাহলে এটা আমার চিকেন উইংসের গায়ে লাগবে না। আর এই জন্য যতটা পাতলা পারা যায় ততটা পাতলাই করে নিলাম। এবার আমার সবগুলো ইনগ্রিডিয়েন্ট রেডি চিকেন ললিপপ বানানোর জন্য। তো সবগুলোকে একসাথে সাইড করে এক জায়গায় রেখে দিলাম, যাতে আমার বানাতে খুব একটা কষ্ট না হয়। এবার এগুলো একটু সাইডে রেস্টে রেখে দিলাম। তো তার মধ্যে আমি আরও একটা আইটেম বানানোর জন্য কিছুটা ইনগ্রিডিয়েন্টস নিলাম। আমি যে মাংসটা নিয়েছিলাম মশলা মাখিয়ে, তো সেটা সাইড করে নিলাম। তো সেটার জন্য কিছুটা আলু কেটে নিলাম খুব সুন্দরভাবে। চাকু দিয়ে আলু পাতলা পাতলা করে কেটে নিলাম। চাকু দিয়ে কাটতে কষ্ট হচ্ছিল, কারণ এই চাকুর ধারটা অনেকটা শেষ হয়ে গেছিলো। আমি 2টা আলু নিয়েছিলাম, তো 2টা আলু লাগে নাই। তো একটা আলু অনেক কষ্ট করে কাটার পরে চিকন চিকন করে স্লাইস করার পরে সেটাকে একটু পানি দিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রাখলাম। লবণ দিয়ে ভিজিয়ে রাখার কারণ হলো আলুটা একটু নরম হবে আর ভাজার পরে একটু ক্রিস্পি বেশি হবে। তো এটার জন্য আমি আরও একটা বেটার তৈরি করে নেব। তার জন্য এখানে আমি চালের গুঁড়া নিব। আটার গুঁড়াও নিতে পারতাম, বাট আটার গুঁড়া নিলে ক্রিস্পি হবে না, চালের গুঁড়াটা নিলে ক্রিস্পি হবে। তো চালের গুঁড়া নিয়েও একটু পানি অ্যাড করতে করতে সমানভাবে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিলাম। এটাকেও সাইডে রেস্টে রেখে দিলাম। তারপর যখন মাংসটা নিচ্ছিলাম তখন কিছু মাংস বাটিতে রেখে দিয়েছিলাম। তো ওই মাংসটাও নিয়ে নিলাম, কারণ মনে করলাম ওটা রেখে দেবো ফ্রিজে, কিন্তু পরে ভাবলাম এটা ফ্রিজে রেখে দিয়ে এখন কোনো কাজ নেই। তো এটাকে আলাদা করে নিলাম। আলাদা করে বাটিতে নেওয়ার পরে কিছু পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিলাম। তো ভাবলাম এটা দিয়ে এখন মাংসের পকোড়া বানানো যায়। তো পকোড়া বানানোর জন্য পেঁয়াজ মরিচটা মাংসের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। তারপরে যে গুঁড়া মশলাগুলো আছে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, একটু লবণ দিয়ে দিলাম। তারপর মনে হলো আরও কয়েকটা মশলা অ্যাড করা যাক। তো এই জন্য ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে রাঁধুনি মাংসের মশলা যেটা ছিল, তো সবগুলো আর কি দিয়ে দিলাম। কারণ মশলা বেশি হলে তো সমস্যা নেই, টেস্ট আরও বাড়বেই, কমবে তো না। তো এগুলো সব কিছু দেওয়ার পরে কিছুটা বেসনও নিয়ে নিলাম। তো অনেকটা পরিমাণেই বেসন নিলাম। বেসনটা একটু পরিমাণ মতোই নিব, কারণ যেহেতু মাংস একটু কমই ছিল, তো এই জন্য বেসন খুব একটা বেশি নিলাম না। তারপর হালকা হালকা পানি অ্যাড করে সেটাকে আমি সাইড করে একটা ব্যাটার বানিয়ে রেখে দিলাম। তো এবার যে ললিপপগুলো নিয়েছিলাম সেগুলোকে আস্তে আস্তে ভাজতে হবে। তো ললিপপগুলোকে প্রথমে আমি আটার মিশ্রণের মধ্যে একটু ডুবিয়ে নিলাম। তারপরে যে ব্রেড ক্রাম্বসটা বানিয়েছিলাম তো তার মধ্যে দিয়ে দিলাম। তো ব্রেড ক্রাম্বসটা দিয়ে খুব সুন্দরভাবে চেপে চেপে একটু ললিপপের শেপ করে দিলাম, কারণ বারবার শেপটা খুলে আসছিলো। আমি তো এটা নিয়ে খুবই চিন্তায় আছি যে ঠিকমতো এটা হয় নাকি। তো এভাবে খুব সুন্দরভাবে চেপে চেপে ললিপপের শেপে কয়েকটা বানিয়ে নিলাম। এবার চুলাতে কড়াই নিয়ে নিলাম। তো কড়াইয়ে কিছুটা তেল ঢেলে দিলাম। তো তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করলাম। তো তেল যখন গরম হয়ে যাবে তখন একটা ললিপপ নিয়ে খুব সুন্দরভাবে এর উপরে আস্তে করে ছেড়ে দিলাম। তো তেলের মধ্যে ছাড়ার আগে একটু ধরে রেখেছিলাম, যাতে দেখলাম যে এটা খুলে যায় কিনা। পরে দেখলাম খুলছে না। তো এরপরে একটা 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 করে সবগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। তো ললিপপগুলো ভাজা হতে থাকে, এজন্য আমি আরেকটা পকোড়ার কিছু ইনগ্রিডিয়েন্ট তৈরি করে নিই। তো সেজন্য যে মাংসটা আমি মাখিয়ে রেখেছিলাম, তো আর যে আলুগুলো কেটে রেখেছিলাম, তো সেগুলো নিয়ে বসে পড়লাম। প্রথমে আলুটাকে খুব সুন্দরভাবে রেখে তার উপরে একটা করে মাংস নিয়ে একটু রোল করে নিলাম। তারপরে আলুর যে 2 পাশে মাথাটা যাতে খুলে না যায়, এজন্য একটা টুথপিক দিয়ে সেটাকে খুব সুন্দরভাবে আটকে দিলাম। তো এইভাবে একটা একটা করে সবগুলো বানিয়ে একটু সাইড করে রেখে দিলাম। আর সাইড করে দেখলাম যে চিকেন ললিপপগুলো অনেকটা হয়ে আসছে। তো এটাকে আমি আবার উল্টে দিলাম, যাতে 2 পাশে সমানভাবে হিটটা পৌঁছায় আর সমানভাবে ক্রিস্পি হয়। তো হালকা করে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছিল, কিন্তু আমি আরেকটু রেখে দিলাম, কারণ একটু পোড়া পোড়া হতে হবে। একটু পোড়া পোড়া বলতে বেশি পোড়া পোড়া হওয়া যাবে না, না হলে যে ব্রেড ক্রাম্বসটা আছে সেটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো গোল্ডেন ব্রাউন থেকে যখন আরেকটু ডার্ক হবে তখন আমি প্লেটে নামিয়ে নিলাম। তো বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, কারণ যেহেতু আগে বলেছি এগুলোকে খুলে আসছিল মাংস। তো এই জন্য আমি খুব সাবধানে একটা একটা করে নাড়াচাড়া করতেই থাকলাম, যাতে নিচেও লেগে না যায় আর সাইড থেকে সমানভাবে চারিদিকে সেম কালার হয়। তো এভাবে যখন গোল্ডেন ব্রাউনের থেকে একটু ডার্ক কালার হয়েছে তখন এটাকে আমি নামিয়ে নিলাম। তো জানি না কেমন দেখা যাচ্ছে ক্যামেরায়, বাট অরিজিনালি এটা খুবই ভালো লাগছিল। তারপর যে স্প্রিং রোলের যে পকোড়াগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে আস্তে আস্তে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। তো সেই জন্য যে চালের ব্যাটারটা নিয়েছিলাম, তো তার মধ্যে প্রথমে একটু এপাশ ওপাশ করে ডুবিয়ে নিয়ে তারপরে এটাকে গরম তেলে ছেড়ে দিলাম। তো একটা একটা করে সবগুলোই আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর এটা ভাজতে খুব একটা বেশি সময় লাগলো না, কারণ আলুগুলো লবণে ভেজানোর জন্য অনেকটা নরম হয়ে গেছে, আর মাংসগুলো অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা ছিল, এগুলোও অনেকটা নরম হয়ে গেছে। তো তেলে ছাড়া মাত্র এগুলো কালার চেঞ্জ করা শুরু করে দিল। তো বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে নেওয়ার পরে এগুলো যখন গোল্ডেন কালার চলে আসছে তখন নামিয়ে নিলাম। তো এগুলোর পরে একটু বেশি বানিয়েছিলাম, কারণ এগুলোকে দেখতে খুব সুন্দর লাগছিল আর বানাতেও খুব ভালো লাগছিল, কারণ আমি আলুগুলো একটা একটা করে পেঁয়াজ দিচ্ছিলাম, রোল করছিলাম, আর মাংসগুলো দিয়ে স্প্রিং রোলটা বানাচ্ছিলাম আর টুথপিক দিয়ে এটাকে লাগিয়ে দিচ্ছিলাম। তো যেহেতু এটাকে বানাতে অনেক মজা লাগছিল এই জন্য আমি কয়েকটাই বানিয়ে ফেলেছিলাম। তো যেহেতু একবারে আমি কড়াইতে পারলাম না, এই জন্য কয়েকবারে এটাকে ভেজে নিলাম।
তো আজকে স্ন্যাক্সের লাস্ট আইটেম বাকি, সেটা হচ্ছে চিকেন পকোড়া। মানে লাস্টে যে বেসন দিয়ে আমি যে পকোড়াগুলোকে বানিয়ে এক সাইড করে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে এবার ভাজতে হবে। তো এটির জন্য আমি আর একটা কড়াই নিয়ে নিলাম। তো আগের কড়াইটাতে বিজি আছে, মানে হচ্ছে আগেই বললাম যে স্প্রিং রোলসগুলো বানিয়েছিলাম, তো সেগুলো হচ্ছে একটু বেশি পরিমাণে হওয়াতে সেগুলোকে ওই কড়াইতে আমি ভাজতেছি। তো পাশের চুলাটাও জ্বালিয়ে নিলাম। তো পাশের চুলায় কড়াইটা বসিয়ে দিলাম। তো এই কড়াইটা একটু ছোটো থাকায় কয়েকবার একটু টাইম লাগলো এটা ভাজতে, কারণ ছোটো কড়াইতে একটু কম পরিমাণে আমি দিতে হচ্ছিলো আমার। তো কড়াইটা প্রথমে বসানোর পরে যখন তেলটা গরম হচ্ছিলো, তেল গরম হওয়ার পরে আমি যে পকোড়াগুলো রেখেছিলাম সেটা ৩-৪ ব্যাচে আমি ভেজে নিলাম। তাই একটু টাইমই লাগলো এখানে, কারণ যেহেতু কড়াইটাও ছোট, তো বেশি পরিমাণে দিতেও পারছিলাম না। কয়েকটা করে দিতে হচ্ছিল প্রথম ব্যাচে, তো যেহেতু 3-4 ব্যাচ লেগে গেছিলো, তো এখানেই অনেকটা টাইম আমার চলে গেল। তো যেহেতু এখানে একটু টাইম বেশি লাগলো, তো সাইডে আমি একটু চিকেন ললিপপ আর হচ্ছে চিকেন যে স্প্রিং রোলসটা বানিয়েছিলাম, তো সেটা একটু খাচ্ছিলাম আর এগুলো বানাচ্ছিলাম। তো ওগুলো খেতে খেতে অনেকটা কমে গেছে। এভাবে অনেক সময় নিয়ে একটু উল্টে পাল্টে ভাজার পরে যখন গোল্ডেন ব্রাউন কালারটা চলে আসছে তখন একটা একটা করে নামিয়ে নিব। তো এখানে গোল্ডেন ব্রাউন কালার আসার পরেও আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, কারণ একটু পোড়া পোড়া হলে ভালো লাগবে। মানে পেঁয়াজু বা পাকোড়া একদম গোল্ডেন ব্রাউন না হয়ে যদি আরেকটু একটু ডিপ হয় তাহলে সেটা আমার কাছে খেতে ভালো লাগে আর একটু বেশি ক্রিস্পি মনে হয় আমার কাছে। তো এই জন্য বেশ কিছুক্ষণ রাখার পরে আমি একটা একটা করে তেল থেকে ছেঁকে সেগুলোকে প্লেটে নিয়ে নিলাম। তো এভাবে আস্তে আস্তে আমি নিজে নিজে ৩টা আইটেম বানিয়ে নিলাম একসাথে। তো এখন নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করছে যে সবই পারফেক্টলি হয়েছে, এখন শুধু খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া বলতে আমি তো ললিপপ আর স্প্রিং রোলস একসাথে খেয়ে ফেলেছি, এখন শুধু চিকেন পকোড়াটা খেতে হবে। পকোড়ার কালারটাও খুব সুন্দর আসছে, শেপগুলোও খুবই পারফেক্ট আসছে, দেখেই ভালো লাগছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আপনার সাথে দেখা হবে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।